এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো। আপনি যদি সবসময় খালি সফলদের কথাই বলেন তাহলে ব্যর্থদের কথাটা কে বলবে? আমি যদি না হই সেক্ষেত্রে আমি 3টি কাজ করব। সময়ের সাথে সাথে আমরা খেয়াল করছি প্রচারণার জায়গাটা একটু ভিন্ন থেকে ভিন্নতরে যাচ্ছে। আপনার প্রচারণার মাধ্যমটা আমরা দেখলাম আপনার লিফলেটে একটি গিটারের মধ্যে নিজেকে রেখেছেন। এটা দিয়ে কী বার্তা বা এটা দিয়ে আপনি কী বোঝাচ্ছেন? আসলে আমার মোটো হচ্ছে আমার বন্ধু রাশেদের ক্যাম্পাস ম্যাথ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেক রকম প্রবলেমে থাকে। ওদের মধ্যে যে একটা আনন্দের একটা উৎসব এই জিনিসটা কিন্তু কম, এবং কালচারাল ডাইভার্সিটির যে অ্যাপ্লাইটা এটা কিন্তু নাই। তো আমি বোঝাতে চাচ্ছি এটাই যে স্টুডেন্টরা ওদের গোলের দিকে আগে যাওয়ার জন্য ওদের যত রকম মানসিক চাপ আছে, মানসিক চাপগুলো থেকে বের হওয়ার জন্য আমরা বিভিন্ন ফেস্টিভ্যালের আয়োজন করব। সেখানে সাহিত্যের ফেস্টিভ্যাল থাকবে, আন্তঃবিশ্ববিদ্যালয় ফেস্টিভ্যাল থাকবে, বা আমাদের প্রান্তিক অঞ্চলে যে কালচারগুলো রয়েছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন শ্রেণীর স্টুডেন্টরা আসে, ওদের মাধ্যমে কালচারগুলোকে আমরা আনবো এবং ওরা একটা আনন্দমুখর উৎসবের মধ্য দিয়ে জীবনযাপন করে ওদের গোলে পৌঁছাবে। আপনার চোখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচার কেমন হলে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা অনেক সুন্দর এবং সবার জন্য এটি সুন্দর থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারটা হইতে বহুমাত্রিক, একমাত্রিক না। যেমন ধরেন, যে হিজাব পড়তে চায় সে হিজাব করতে পারবে, আবার যে করতে চায় না সে না করার রাইটটাও তার রাখতে হবে। মানে একজনের আরেকজনের উপর চাপানো যাবে না। আপনাকে কেন মানুষ নির্বাচিত করবে, কারণ কি? আমাকে নির্বাচিত করার কারণ যদি আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি চমৎকার সাহিত্য বলয় তৈরি করব, এবং চমৎকার একটি মিউজিক্যাল বলয় তৈরি করব, এবং 12 মাসে 13 পার্বণ যেটা আমরা বলি ওইটার একটা প্রয়োগ ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উৎসবমুখর পরিবেশে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আস্তে আস্তে রান করাতে চাই। থেকে শিখরে সবসময় আমরা শুনে আসছি যে আমি যদি হই তাহলে এটা করব, এটা করব, বাট যদি আপনি না হন সেক্ষেত্রে আপনার এই বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার ভূমিকা কী থাকবে? আমি যদি না হই সেক্ষেত্রে আমি 3টি কাজ করব, বা 3টি কাজ করার জন্য আমি সবাইকে সাজেস্ট করব। প্রথমত, ঢাকা ইউনিভার্সিটির সাহিত্য নিয়ে কিন্তু তেমন কোনো কাজ নাই। আপনি জুলাই অভ্যুত্থানের দিকে চিন্তা করেন, এখানে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে ফিক্সড কিছু মানুষ, ফিক্সড কিছু গোষ্ঠী, ওদেরকে নিয়ে আমরা মাইতে আসি, বাট আদার্স যাদের কন্ট্রিবিউশন ছিল, আমার আপনার সাধারণ যারা ছিল, ওদের কন্ট্রিবিউশনের কথাটা কোথায় লেখা? কোথাও তো লেখা নেই। তো ওই কথাগুলো লেখার জন্য আসলে আমাদের একটা সাহিত্যের বলয় দরকার, যেখানে যে দুঃখে কষ্টে আছে ওর লেখাটাও থাকবে, আবার যে সফল হয়েছে ওর লেখাটাও থাকবে। এখন আপনি যদি সবসময় খালি সফলদের কথাই বলেন তাহলে ব্যর্থদের কথাটা কে বলবে? আমাদের ওদের কথাটাও শুনতে হবে, ওদের কথাটা শোনা আমাদের অনেক দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে, ক্যাম্পাসে যারা গান বাজনা করে এবং লেখালেখি করে, গান করার ক্ষেত্রে দেখা যায় কি যে ওদের গান প্রকাশ করা বা গানের জন্য পর্যাপ্ত প্র্যাকটিস করার জায়গায় প্র্যাকটিস প্যাড যেটার বলে, এই সুবিধাটা ওরা পায় না। তো আমি সবসময় সাজেস্ট করব যে ওরা যাতে গানগুলা করতে পারে এবং গানগুলা প্রকাশ করার জায়গাটা পায়, ওই জায়গাটা যেন পাকাপোক্ত করা যায়। আর দ্বিতীয়ত, ঢাকা ইউনিভার্সিটি প্রেস কিন্তু অতটা ইম্প্যাক্টফুল না। ডাকসুর মাধ্যমে এটাকে যদি আমরা প্রভাবিত করে যথেষ্ট রকম স্টুডেন্টদের লেখা ছাপাইতে পারি এবং লেখাটা যদি আমরা বইমেলায় প্রকাশ করি, ওই বইমেলা থেকে একটা প্রফিটও আসবে এবং যে লিখতেছে ওর লেখার সুনামটাও বাড়বে এবং ওর লেখার উৎসাহটাও বাড়বে। আপনি কোন সেক্টর নিয়ে কাজ করছেন? গান, নাচ, আবৃত্তি, কোনটা? আমি গান নিয়ে কাজ করি, আমি গান লিখি, গাই, সুর করি, আমার একটা ব্যান্ডও আছে। আপনার যারা ভোটার তাদের উদ্দেশ্যে আপনার আজকে একটা কণ্ঠে গান শুনতে চাই। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন, কথা নয় নীরবতায় সজলতা রাখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।